আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সামনে আবারও আমি হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে, যা হচ্ছে গুঁড়া দুধের রসমালাই। মাত্র 10 টাকা দামে 2টা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে মাত্র 10 মিনিটেই নরম তুলতুলে এবং স্পঞ্জি রসমালাই বানিয়ে নিতে পারবেন। তো আমার কাছে অনেক প্রশ্ন আসে, যাদের রসমালাই গলে যায়, ভেঙে যায়, এমনকি দুধের সাথে সম্পূর্ণভাবে মিশে যায়, তাদের কাছে একটি অনুরোধ থাকলো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন, তাহলে আপনাকে আর কখনো এই সমস্যাগুলো ফেস করতে হবে না। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপিজ বাই স্নেহজ মম চ্যানেলে। আজকের রেসিপিটাও বরাবরের মতো সহজ এবং সিম্পল হতে যাচ্ছে। তো আশা করছি আজকের আমার এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এই মেকিং প্রসেসিংয়ে। তো এবার এখানে আমি 10 টাকা দামে 2টা গুঁড়া দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, আর আমি এখানে ডানো ব্র্যান্ডের মিল্ক পাউডারটা নিয়েছি। তো আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার ইউজ করতে পারবেন। তো মিল্ক পাউডারটা যেন ফুল ক্রিম বা ফুল ফ্যাট যুক্ত হয় সে বিষয়ে লক্ষ্য রাখবেন। তো আমি সাজেস্ট করব ডানো অথবা নিডো ব্র্যান্ডের মিল্ক পাউডারটা ইউজ করতে। আচ্ছা, তো এর ফাঁকে আমি গুঁড়া দুধের প্যাকেটগুলো সম্পূর্ণভাবে কেটে নিয়েছি। দেন একটা প্যাকেট গুঁড়া দুধ আমি ঢেলে নিলাম, দেন আরও একটি প্যাকেট আমি সম্পূর্ণভাবে ঢেলে নিচ্ছি। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 টিস্পুন বেকিং পাউডার। এর থেকে বেশি বেকিং পাউডার এখানে কিন্তু ইউজ করা যাবে না, নইলে আপনারা হ্যান্ডেল করতে পারবেন না আর মিষ্টিগুলো ভেঙে যাবে। তবে কার হাতের কাছে বেকিং পাউডার অ্যাভেলেবল না থাকলে এখানে আপনারা 1/4 টিস্পুন বেকিং সোডা ইউজ করতে পারবেন। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ ঘি। তবে কারো হাতের কাছে ঘি অ্যাভেলেবল না থাকলে এখানে আপনারা 2 চা চামচ পরিমাণ তেলও ইউজ করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে এখানে ঘি ইউজ করলে রসমালাইয়ের ভিতর খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই আপনারা ট্রাই করবেন ঘিটা অবশ্যই ইউজ করতে। তবে তেল ইউজ করলে মিষ্টি যে ভেঙে যাবে বা গলে যাবে এরকম কোনো সমস্যাই কিন্তু হবে না। তো এখন ঘিয়ের সাথে সবগুলো উপকরণ আমি একদম হাত দিয়ে ভালো মতো ময়ান দিয়ে নিচ্ছি। আর মিষ্টি পারফেক্ট বাইন্ডিংয়ের জন্য এই কাজটা কিন্তু অবশ্যই ভালো মতো করে নিতে হবে। তো এটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি। তো এটা এবার হাতে মুঠো করলে যখন দেখবেন এরকম মুঠো করতে পারছেন, তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিচ্ছি। দেন এখানে আমি নিয়ে নিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম। আর ডিমটা যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তো এখন এই ডিমটাকে আমি একটি কাঁটা চামচ দিয়ে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিতে হবে। তো এই ডিমটা আমি প্রায় 2 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিয়েছি, আর এটা এবার আমার একদম ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন ফেটিয়ে নেওয়া এই ডিমটা আগে থেকেই মাখিয়ে রাখা শুকনো উপকরণগুলোর মধ্যে প্রায় অর্ধেকটা আমি ঢেলে নিচ্ছি। আর একেবারে সম্পূর্ণ ডিমটাই দিতে যাবে না, নইলে ব্যাটারটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে। আর ব্যাটারটা নরম হয়ে গেলে তখন কিন্তু আর মিষ্টি বানানো যাবে না। তো এখন আমি এটাকে হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি, যেন সবগুলো শুকনো উপকরণ ভালো মতো মিশে যায়। আর এইটা বেশি সময় নিয়ে মাখিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যা সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিলে হবে। তো এই ডোটা আমার কাছে কিছুটা হার্ড মনে হচ্ছিল, তাই এখানে আমি আবারও সামান্য পরিমাণ ডিমের মধ্যে দিয়ে দিলাম। দেন এটাকে এবার আমি আবারও ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু অনেকটাই সফট এবং আঠালো টাইপের হবে। আর এই ডোটা যদি বেশি শক্ত বানিয়ে ফেলে তাহলে কিন্তু মিষ্টিগুলো সেদ্ধ হতে চাইবে না, আর ভিতরে শক্তই থেকে যাবে। তো এই ডোটা মাখাতে আমার কিন্তু একটা ডিম সম্পূর্ণটাই লেগে যায়নি, অল্প কিছু পরিমাণ ডিম আমার অবশিষ্ট রয়ে গেছে। আর ডিমের সাইজ অনুযায়ী ডিমটা কম অথবা বেশি লাগতে পারে। আমার এই ডিমটা একেবারে ছোট ছিল, তাই আমার একটু বেশি ডিম লেগেছে। তো এটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 10 মিনিটের জন্য রেস্টে। দেন আমি আবারও ঠিক 10 মিনিট পর ফিরে আসছি। আর ইতিমধ্যে এই ডোটা একদম ভালো মতো সেট হয়ে গেছে, আর এর মধ্যে রেস্টিকে ভাবটা একদমই চলে গেছে। তো আমি একটু টেস্ট করে দেখিয়ে দিলাম আর কি, আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এখন এই ডোটাকে আমি আবারও একটু ভালো মতো মাখিয়ে নিচ্ছি, এতে করে এইটা আরও অনেকটা সফট এবং স্মুথ হয়ে যাবে। তো এইটাকে আমি প্রায় 1 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিলাম। দেন এখান থেকে সামান্য পরিমাণ অংশ উঠিয়ে আমি হাত দিয়ে ঘুরিয়ে এরকমভাবে বল আকৃতির শেপ দিয়ে নিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন যথাসম্ভব এই মিষ্টিগুলো ক্র্যাকলেসভাবে বানাতে। তো একটু সময় নিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি, যেন মিষ্টিগুলোর মধ্যে ক্র্যাক না থাকে। তো এর মাঝে আমার একটি মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেল। তো সেম প্রসেসে আরেকটি মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য ভালো মতো দেখিয়ে দিচ্ছি। আপনারা এই মিষ্টিগুলো লম্বা, গোল, ছোট, বড়, মাঝারি যে কোনো শেপে বানিয়ে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। তো আমি আজকে যেহেতু রসমালাই বানাচ্ছি, আর রসমালাই মিষ্টিগুলো যেহেতু এরকম ছোট ছোট সাইজের হয়, তাই আমি সবগুলো মিষ্টি এরকমভাবে ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। তো এই মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার সময় অবশ্যই হাতে কিছুটা তেল অথবা ঘি মাখিয়ে নেবেন, তাহলে মিষ্টিগুলোতে ফিনিশিং ভালো আসবে। তো আমি সেম প্রসেসে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। তো এইগুলো বানিয়ে নেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা না করে এগুলোকে এবার কুক করে নিতে হবে। এই জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি।
এবং এখানে দিয়ে দিলাম প্রায় হাফ লিটার লিকুইড দুধ। আর আমি এখানে বাজারে কেনা প্যাকেটের দুধটা ইউজ করছি। আর এই দুধটা যেহেতু বেশি ঘন থাকে এই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি। আপনার দুধটার ঘনত্ব অনুযায়ী পানি আপনি এখানে ইউজ করবেন। তো আপনাকে এখানে রসমালাইয়ের জন্য একদম পাতলা মালাইটা তৈরি করে নিতে হবে। তো এবার আমি এখানে প্রায় 5টার মতো এলাচের মুঠি দিয়ে দিচ্ছি। আর এগুলোর মুখটা আমি সামান্য খুলে দিয়েছি যেন এগুলোর মধ্যে থেকে সুন্দর একটা স্মেল বের হয়। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ চিনি। আর চিনিটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তবে আমার কাছে মনে হয় এটাই পারফেক্ট মাপ, এর থেকে বেশি চিনি আর লাগবে বলে আমার মনে হয় না। তো এখন এই মালাইটাকে জাল দিয়ে এর মধ্যে একটি বলক উঠিয়ে নিতে হবে। আর এইটাকে বেশিক্ষণ জাল দিয়ে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই মালাইটা যত বেশি পাতলা হবে মিষ্টিগুলো কিন্তু ততটাই বেশি পারফেক্ট হবে। আর এইটা বেশি ঘন করে ফেললে মিষ্টির ভিতর কিন্তু রস প্রবেশ করবে না এবং মিষ্টিগুলো শক্তই থেকে যাবে। আর আমি আরও একটি জিনিস লক্ষ্য করেছি, মালাইটা ঘন হলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা ততটাই বেশি বেড়ে যায়। তো এখন এই মালাইয়ের মধ্যে বরফ চলে এসেছে এবং সবগুলো মিষ্টি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এগুলোকে এবার আমি 1 মিনিটের মতো এইভাবেই রান্না করে নিচ্ছি। হ্যান্ডেলটা ধরে এগুলোকে প্রায় 2 থেকে 3 বার নাড়িয়ে দিলাম যেন একটি মিষ্টির সাথে আরেকটি মিষ্টি লেগে না যায়। তো কিছুক্ষণের মধ্যে দেখবেন মিষ্টিগুলো সবগুলোই দুধের ওপর ভেসে উঠতে শুরু করবে। দেন এগুলোকে এবার আমি আবারও হ্যান্ডেলটা ধরে নাড়িয়ে দিলাম। দেন এগুলোকে এবার ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য। তো এখন এই মিষ্টিগুলোকে মিডিয়াম হিটে 5 মিনিটের মতো কুক করে নিতে হবে। আর এগুলোকে এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যেন সবগুলো মিষ্টি নিচে থাকে আর উপরে এইরকম বাবলসে ঘিরে থাকে, তাহলে আপনার মিষ্টিগুলো একদম পারফেক্টলি ওয়েল কুকড হবে। তো এখন আমি এই মিষ্টিগুলোকে এভাবে কুক করে নিচ্ছি। ঠিক 5 মিনিট পর এবার আমি আবারও ফিরে আসলাম। আর ইতিমধ্যে এই মিষ্টিগুলো মাশাআল্লাহ ফুলে কতটা ডাবল হয়ে গেছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এগুলোকে এবার আমি হ্যান্ডেলটা ধরে আবারও একটু নাড়িয়ে দিলাম, কারণ এগুলো এখন যথেষ্ট নরম, এগুলো নাড়াতে গেলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এগুলো এবার 2-3 বারের মতো এভাবে নাড়িয়ে দিয়ে আবারও আমি এগুলোকে ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য। আর সেম প্রসেসে এবার আমি আবারও 5 মিনিটের মতো এগুলোকে কুক করে নিব। আর এর মধ্যে ঢাকনাটা কোনোভাবেই খোলা যাবে না। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর। আর ইতিমধ্যে এই রসমালাইটা কিন্তু একেবারেই রেডি। তো এখন এটাকে এবার হ্যান্ডেলটা ধরে কয়েকবার নাড়িয়ে দিলাম। তো আপনারা চাইলে রসমালাইটা এভাবেই চুলা থেকে নামিয়ে ফেলতে পারেন, তবে আমার কাছে এই মালাইটা একটু পাতলা মনে হচ্ছে, তাই এটাকে আমি 2-3 মিনিটের মতো জাল দিয়ে কিছুটা ঘন করে নিব। তো ইতিমধ্যে এই রসমালাইটা কত নরম তুলতুলে হয়েছে আমি এবার একটি উঠিয়েও দেখিয়ে দিলাম। তো এখন আমি মালাইটা জাল দিয়ে কিছুটা ঘন করে নিয়েছি। তো এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য এভাবে রেখে দিয়েছি। তো এবার এটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হয়ে গেলে এটাকে এবার আমি ফ্রিজে রেখে আরও কিছুটা ঠান্ডা করে নিয়েছি। দেন এই রসমালাইগুলোকে এবার আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আর এগুলো কতটা নরম তুলতুলে এবং স্পঞ্জি হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সো এর মাঝে তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং ভীষণ লোভনীয় রসমালাই। সো আশা করছি আজকের আমার রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর আমি আমার রেসিপিগুলো সবসময় অসংখ্য টিপস সহকারে শেয়ার করে থাকি। তো আপনি ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখলে আপনি আর কখনোই রসমালাই বানাতে গিয়ে ব্যর্থ হবেন না। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এই রসমালাইগুলো আমি এবার কেটেও দেখিয়ে দিলাম এগুলো ভিতর থেকে কতটা নরম তুলতুলে এবং স্পঞ্জি হয়েছে। সো আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি বুঝতে কোনো প্রবলেম হলে সেটাও কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। সো এনাফ ফর টুডে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে আবারও পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।